ছোট মাছ ব্যবসায়ী, সে তার ট্রলারটা নিয়ে আসলো, ট্রেনে উঠলাম, সে সৌদা নিয়ে সারা রাত আমরা ট্রাভেল করলাম মানে নৌপথে। এরপরে সুন্দরবন ঢুকলাম। আমার কাছে মনে আছে যে আমরা রূপসা থেকে গিয়ে ঢাকি নদী একটা আছে, যেটা হচ্ছে ঢাকি নদী গিয়ে আমরা কালাবুগি একটা জায়গা আছে, নদিয়ান কালাবুগি, হ্যাঁ, মানে শান্তা নামের একটা জায়গা আছে, গড়িখালি শান্তা, হ্যাঁ, ওইখান থেকে ওইখানে গিয়ে বাজার সদা নিল তারা, মানে কিছু খাবার টাবার নিল, নিয়ে তারপরে সোজা শিবসা নদী দিয়ে ঢুকে পড়লো। এরপর আর চিনতে পারিনি কোথায় কি, অন্ধকার রাত। সুন্দরবনের দস্যুদের নিয়ে আমাদের দেশে খুব কম কাজই হয়েছে, অর্থাৎ সুন্দরবনের দস্যু দমনে আমাদের সবচেয়ে বড় কাজ হয়েছে যমুনা টেলিভিশনের পক্ষ থেকে। এবং এই কাজে একটা সাহসী জীবন বাজি রেখে যে সাংবাদিক, যে সংবাদকর্মী সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, তিনি আর কেউ না, তিনি হলেন মহসিনুল হাকিম, আমাদের যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি। তো আমরা এখন তার মুখোমুখি হচ্ছি, তার কাছ থেকে শুনবো সুন্দরবন জয়ের গল্প। মহসিন ভাই, এটা তো আপনাকে অনেকেই প্রশ্ন করে, আমি জানি, যেখানেই যান এখন অনেকে আপনাকে চেনে, সাধারণ মানুষ চেনে, দেখা হলেই মানুষ বলে এই যে ইনি সুন্দরবনের দস্যুদের নিয়ে সাথে কাজ করছে, অস্ত্র উদ্ধারে নানান। এইটা যদি একটু আপনি বলেন যে কিভাবে আপনার মাথায় এটা আসলো, এই অ্যাসাইনমেন্টের কথা কিভাবে মাথায় আসলো? এটা আসলে একটা লম্বা সময়ের বিষয়। আমি এমনিতেই ধরেন, আপনার নিশ্চয় মনে আছে, আমি যখন প্রথম সাংবাদিকতায় আসি, আহমেদ ফারুক হাসান, তো ফারুক ভাই একটা পর্যায়ে আমাকে বলছিলেন যে মহসিন, ওই সচিবালয়ে গেলে তুই ওখানে আমার এক ছোটো ভাই আছে বি.এম. জাহাঙ্গীর, তার সাথে ইয়ে করিস। কেন ভাই বি.এম. জাহাঙ্গীর কেন? আমি তো আপনাকে চিনতাম না। তো কেন বলতে, বি.এম. জাহাঙ্গীর সচিবালয়ের প্রতিটা কোনায়, প্রতিটা ঘরে, সচিব থেকে শুরু করে একদম অফিস সহকারী পর্যন্ত সবাইকে চেনে, এবং বি.এম. জাহাঙ্গীরকেও সবাই চেনে। বিষয়টা হচ্ছে এরকম যে আমি একটা উদাহরণ দিলাম শুরুতেই, সেটা হচ্ছে যে আমি যখন কাজ করতাম, আমি চেষ্টা করতাম হচ্ছে এইভাবে কাজ করতে, কিন্তু এইভাবে বলতে কি যে আমি যেখানে কাজ করব সেখানে একদম এমাথা কাজ করব আমি। এখন আপনি ধরেন পত্রিকায়, আপনার পত্রিকার আউটপুট দেওয়ার অনেক সুযোগ আছে, টেলিভিশনে কিন্তু এত আউটপুট দেওয়ার সুযোগ নাই। আমাদের নিউজ প্রচারের যে জায়গাটা, সেটা খুব সীমিত, এবং মূলত বড় বড় নিউজগুলো নিয়ে আমরা আসলে সাজাই। এটা পত্রিকা এবং টেলিভিশনের পার্থক্য। কিন্তু আমি কিন্তু ওইভাবে কাজ শেখা শুরু করেছি, এই হেঁটে হেঁটে পুরান ঢাকা চেনা, ঢাকার অলি গলি রাস্তাঘাট, অমুক লোককে খুঁজে বের করে আনা, এইভাবে আমার আসলে কাজের শুরু। হ্যাঁ, ঘাম ঝরানোর ইয়েটা শুরু। তো ঘটনা হচ্ছে যে তখন থেকে আমার কাছে মনে হতো, আচ্ছা ঢাকা শহরে তো প্রচুর কাজ হয়, প্রচুর সাংবাদিক, অনেক বড় বড় সাংবাদিক, এবং ঢাকায় একটা ঘটনা ঘটলে সমস্ত সংবাদ মাধ্যম এখানে ঝাঁপিয়ে পড়ে, সমস্ত ইন্টেলিজেন্স এজেন্সি এখানে ঝাঁপিয়ে পড়ে, আন্তর্জাতিক গণমাধ্যমগুলো চলে আসে। এইখানে আমি আবার ঢুকে করব কি? তাহলে তার মানে কি, তার মানে এমন আমি চাই একটু দূরের জায়গাগুলোতে যেতে, গ্রামে, মাঠে ঘাটে, নদীতে, উপকূলে, পাহাড়ে, যে অঞ্চলগুলোতে আসলে আমাদের টেলিভিশনের মাইক্রোফোন পৌঁছায় না। তো কাজে আমার প্রথম চেষ্টা ছিল হচ্ছে যে এরকম জায়গায় যাওয়া। এবং যখন 2000, 2001, 2, 3, 4 এরকম সময় যখন আমার কাজের শুরু, তখন আমি এই দৈনন্দিন কাজ আমাকে করতেই হতো, এর ফাঁকে ফাঁকে আমি সুযোগ খুঁজতাম কখন একটু বের হওয়া যায়, কখন একটু। তো আমি মানুষের কথা বলার একটা রাস্তা তৈরি করার চেষ্টা করতাম। সেটা হচ্ছে কি, যে ধরেন সেই কুড়িগ্রামের খেয়ারালগার চর, যে চরটা ব্রহ্মপুত্রের একটা চর, সেখানে প্রতি বছর ভাঙে, মানুষ শিফট হয়। ওই মানুষগুলোর কিন্তু কথা বলারও জায়গা নাই, ওদের মনের মধ্যে একটা, ওরা ধরে রাখছে যে জীবনটা তাদের এরকমই, একটা রাষ্ট্র আছে, তারা তার একটা বাসস্থানের ব্যবস্থা করবে, এটা তারা ভাবতেই পারে না। ওরা মনে করে যে আমার এই অধিকারটাই নাই, আমার জীবনটাই এরকম। অথবা সে যে একটু বুদ্ধি করে সে চিন্তা করার সুযোগ পেত না, তারা হচ্ছে ওই ভাঙা গড়া এর মধ্যেই থাকতো। মানে সামাল দেওয়ার জন্য কি করতো, একবেলা কম খেত, ঠিক আছে আমার সম্পদ কম, আমি 3 বেলার জায়গায় 2 বেলা খাবো। তো এইভাবে তারা চলতো। তো আমি হলাম যখন ওদের কাছে যাওয়া শুরু করলাম, ধরেন ঢাকা থেকে গাড়ি নিয়ে গেলাম, নদীর পাড়ে নামলাম। প্রথম আপনার কাছে এটা কেমনে আসলো? না, এটা আমি আমার মতো করে ভাবতাম, আমি ওই সুন্দরবনের জায়গাতে আসতেছি ওইভাবে। তো আমি যখন চরের কাজ করছি, তখন আমি দেখলাম যে মানুষটা কথা বলছে, সে কথা বলে আরাম পাচ্ছে। হ্যাঁ, মানে তার সাথে কেউ জিজ্ঞেসও করে নাই, ভাই তুমি কেমন আছো, সে কথা বলে খুশি, সে কষ্টের কথা বলতে পেরে কথা বলে এক রকমের আনন্দ পাচ্ছে। আমি বললাম যে ভাই, আমি আর কিছু না পারি, এই আনন্দটুকু তো তাকে দিতে পারলাম। একই সঙ্গে ওই মানুষগুলো মনে করছে যে না, এত দূর থেকে একটা সাংবাদিক আসছে,
সে একটা ভরসা পাচ্ছে যে না আমাকে নিয়ে কেউ না কেউ ভাবে, ঠিক আছে, তার মনে এক রকমের সাহস আসে, সে তার সমস্যার কথা বলে, তার মনে সাহস আসে। এই করে আমি যখন ফলো আপ করতে থাকলাম, দেখলাম ধীরে 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 আমি যে তাকে কিছু করে দিচ্ছি বিষয়টা এরকম না, কিন্তু সে তার কথা বলার জায়গা আছে, সে যে ওখান থেকে স্থানীয় যে প্রশাসন আছে, জনপ্রতিনিধি আছে, তাদের কাছে যাওয়া আসা করছে, সে গিয়ে বলতেছে আমাকে এটা দিতে হবে বা আমি এটা পাই নাই। আমি বলছি না, ওরা নিজেরাই নিজেদেরকে ডেভেলপ করছে, ঠিক আছে, পাশাপাশি সরকার, এনজিও, আইএনজিও এখানে ইয়ে করছে। এখন আপনি উত্তরবঙ্গে যান, দেখবেন ওখানে ওরা আমাদের চেয়ে বেশি সম্পদশালী হয়ে গেছে, কারণ তাদের এখন সব কিছু আছে। যাই হোক, আমি যেটা বলছিলাম যে আমি দূর দূরান্তে গিয়ে কাজ করার চেষ্টা করি, পাহাড় বলেন, উপকূল বলেন, সীমান্ত এলাকা বলেন। আমি কতগুলো ছিটমহলে পায়ে হেঁটে ঘুরেছি আমি জানি না। আপনার যদি নর্থের, যদি আপনি সেই ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা, দুধকুমার, ফুলকুমার, নীলকুমার ধরে যদি আপনি ঘাঘর, টাঙ্গন, ঠিক আছে, হ্যাঁ, রণচণ্ডী, তীর্ণই, করতোয়া, আমার প্রতিটা নদী, ধরেন আমাদের যে অভিন্ন নদী 54টা, প্রতিটা নদীর প্রবেশ মুখে আমার হাঁটা আছে। তা আমি বলছি যে অভিন্ন নদী, এই আপনার ছিটমহল, সীমান্তের নানা সমস্যা, উপকূলের নানা সমস্যা, যেগুলো ইনঅ্যাক্সেসেবল জায়গা বা একটু দূরত্বের জায়গা, এগুলোতে আমি কাজ করতে করতে একটা সময় গিয়ে সুন্দরবন উপকূলে পড়ি 2009 সালে। তখন আমি দেশ টিভি এবং এটিএন নিউজ ছেড়ে আমি কাজ করছি, এবং আইলা নামের একটা জলোচ্ছ্বাস হয়, আইলা কভার করতে গিয়ে আমি প্রথম এই দস্যুতার বিষয়টা আমি আগে শুনেছি, আগে দেখেছি ছোট করে পত্রিকায়, আপনারা তো খুব কম লিখতেন, অথবা আপনাদের কাছে খবরই আসতো না। তো আমার কাছে কথা হচ্ছে যে আচ্ছা, এই ঢাকা, নারায়ণগঞ্জ, সাভার, এখানে যদি কোনো একটা মানুষকে যদি অপহরণ করে রেখে বলে আমাকে 5 লাখ টাকা দিতে হবে, এবং এটা যদি বের হয় তাহলে পুরো রাষ্ট্র এটার পিছনে পড়বে। ওখানে প্রতি ফোর্টনাইটে, প্রতি গোন বলে ওই যে ফিশিং সাইকেল, 15 দিন 14 দিনের যে সময়টা, এই 100, 200, 300, 400, 500 জেলে অপহরণ হয়। 500? হ্যাঁ, এটা তো এটা, এবং এটা মোস্টলি করতে হচ্ছে সুন্দরবনের দস্যুরা, ধরে নিয়ে এসে বনের ভিতরে লুকায় থাকতো, জন প্রতি 3 লাখ টাকা, একজন করে মাঝি তুলে আনতো একটা করে ট্রলার থেকে। তেমন ঘটনা হচ্ছে যে এইরকম শত শত অপহরণের ঘটনা আমরা নিউজও করি না। নিউজ করি না কারণ আমরা খবর পাই না। তা আমার যখন চিন্তা করলাম যে আসলে এই খবরটা প্রথম আগে খবর দেওয়া দরকার, তো খবর দিতে গেলে আমাকে ভিতরে ঢুকতে হবে। কোনো একটা দস্যু দল যে 35 জন জেলেকে অপহরণ করছে, এটা আপনি বলে দিলে, আমি বলে দিলে তো না, 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 খবর সত্যতা লাগে। কাজে সেইখানে সূত্রকে, এখানে সূত্র একমাত্র ওই দস্যু দল যদি বলে যে আমি 34 জনকে করছি, এটা একটা। আরেকটা হচ্ছে যে এটা হিসাব মিলানোর ব্যাপার। এখন বঙ্গোপসাগরে ভোলার জেলে অপহরণ হয়েছে, আপনার চিটাগাংয়ের জেলে অপহরণ হয়েছে, কক্সবাজারের হয়েছে, পটুয়াখালীর হয়েছে, কোন জায়গা থেকে আপনি হিসাব মিলাবেন? তো আমি আরেকটা জিনিস হচ্ছে যে আমি ওদের কাছ থেকে তথ্য নিব, বা যেভাবে নিয়ে বললে তো হবে না, আমার নিজের একটা অবস্থানে যেতে হবে। আমি যখন ওই কাজটা শুরু করলাম, প্রথমে মনে করলাম যে আমি আগে খোঁজ নেই, একটু একটু করে নিউজ করা শুরু করি। তো নিউজ করার লক্ষ্য ছিল আমার যে সরকার যাতে এদিকে নজর দেয়, এই এতগুলো মানুষ যে কষ্ট পাচ্ছে, এবং এইখানে আমাদের সাংবাদিকদেরও কোনো নজর নাই, স্থানীয় প্রশাসনেরও নজর নাই, গোয়েন্দা সংস্থাগুলোর কোনো নজর নাই, আইন শৃঙ্খলা বাহিনীর কোনো নজর নাই, কারও কোনো নজর নাই, এভাবেই চলছে। এবং ওইটা আমি চিন্তা করলাম, এটা নজরে আনার জন্য আমি কাজ শুরু করি। এরপরে ধরেন কাজ করতে গিয়ে দেখলাম যে এখানে একটা সমাধান আছে, তো আমরা সাংবাদিকরা সমাধানের পথও দেখিয়ে দিই। তো তখন আমি আসলে সমাধানের পথ হিসেবে ওইটাই, যখন একটা পর্যায়ে গেল, কাজ করে 2-3 বছর, তখন গিয়ে আমার কাছে মনে হলো যে না, এখানে যদি এই দস্যুদেরকে আত্মসমর্পণের সুযোগ করে দেয়া যায়, সরকার যদি দেয়, তাহলে এটার হয়তো একটা সমাধান আছে। তো আমি কি নেগোসিয়েটর হব? তখন আমি মিশুক মনির স্যার ছিলেন আমার সিইও, আমি তখন এটিএন নিউজে, আমি ওনাকে বললাম যে স্যার কী করা যায়? তো স্যার বলেন যে তুমি করবা। আমি সাংবাদিক আবার নেগোসিয়েশন করবো, এটা কেমন হয়? বলে কেন, তুমি মানুষ না? তুমি একটা রাস্তায় একটা লোক রিক্সা থেকে পড়ে গেলে তাদের টেনে তুলবা না? কোনো একটা অ্যাক্সিডেন্ট হলে তাকে নিয়ে হাসপাতালে দৌড়াবা না? মানুষ হিসেবে তোমার কি করবা? সমাধানটা তো একটা করবা, মানুষকে বাঁচানোর চেষ্টা করবা না? এখন তা করবো, তাহলে এখানেও তাই, সরল একটা হিসাব। তো উনিই আমাকে আসলে প্রথম বললেন যে না, তুমি এটা নিয়ে কাজ করো, একই সঙ্গে সাংবাদিকতা করো, এবং সুন্দরবন নিয়ে তুমি কাজ করতেই থাকো। একটা পর্যায়ে আসবে, তুমি দেখবা যে মানুষ সুন্দরবন নিয়ে তোমার ইন্টারভিউ করতে আসবে। রাইট, দিস ইজ এখন আজকে তো প্রমাণ। হ্যাঁ, সেটাই আর কি। তো আমি আসলে লেগে থাকলাম, আমি ওগুলো নিয়ে এত ভাবিনি, কিন্তু আমি লেগে থাকলাম যে না এটা। তো এরপরে ধরেন নানা চড়াই উতরাই, অনেক দূরের কাহিনী। এর মধ্যে আমি যখন যমুনা টেলিভিশনে আসলাম, এসে কাজে গতি পেল, কারণ হচ্ছে ওই যে ঘুরে ফিরে আমি বলি যে প্রতিষ্ঠানের সাপোর্ট, এটা হচ্ছে অনেক বড় ব্যাপার। আমি শতবার সুন্দরবনে গেছি,
এখন এটা যদি আপনি খরচের হিসাব নেন, একটা বিশাল খরচের ব্যাপার। প্রতিষ্ঠান আমাকে পাঠাচ্ছে, কিন্তু আমাকে আমার প্রতিষ্ঠান ভরসা করছে। আমি আউটপুট আনি বা না আনি, আমি যখনই চেয়েছি, যেভাবে চেয়েছি, আমার ট্যুরে যেতে হবে, আমার এই কাজ করতে হবে, আমাকে কিন্তু এই সুযোগটা দেয়া হয়েছে। তো কাজে এবং মন খারাপ করে দেওয়া না, যেমন আছে না যে আচ্ছা সিনিয়র মানুষ, হ্যাঁ ও হচ্ছে চাইছে, যেতে চায়, কি আর করা, ওরকম না। মানে আমি বলা মাত্র আমার ইউনিট রেডি, গাড়ি রেডি, সব রেডি, আমি তো কাজে আমি বলছি যে এইখানে এসে যখন দেখলাম যে এটার সমাধান আছে, তখন আমি আসলে সাংবাদিকতার পাশাপাশি দুতিয়ালি করা শুরু করলাম। তো দুতিয়ালি করতে গিয়ে সাংবাদিকতা আমাকে বিরাট সাপোর্ট দিয়েছে, কারণ আমি একজন সাংবাদিক হিসেবে আমার অ্যাক্সেসটা অনেক জায়গাতে, আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যেতে পারতেছি, আবার ওই বনদস্যুদের কাছে যেতে পারছি। আসলে এটা একটা দীর্ঘ চেষ্টার ব্যাপার ছিল। মাসুম ভাই, আমার একটা জানার বিষয়, প্রথম যখন মাথায় আসলো যে বনদস্যু, সুন্দরবনের বনদস্যুদের সাক্ষাৎকার নিতে হবে, তাদের সন্ধানটা আপনি কিভাবে পেলেন? প্রথম একজন দস্যুর সাক্ষাতের আমি জানতে চাচ্ছি। প্রথম যাদের যেই কজনকে চেষ্টা করেছি, হ্যাঁ, যেই কজন দস্যু নেতাকে চেষ্টা করেছি, তাদের ধরেন মোতালেব, রাজু, শহীদুল, মানে প্রথম 4 জনের মধ্যে 2 জনে কিন্তু এনকাউন্টারে মারা গেছে ইন্টারভিউ হওয়ার আগে। দিতে পারে নাই? না, দিতে পারে না ইন্টারভিউ। আমার সাথে ফোনে যোগাযোগ আছে, কথাবার্তা চলতেছে, কথা হয়েছিল, তাদের সাথে আমার দেখাও হয়েছে, বাট ক্যামেরা ছাড়া। কিন্তু যখন আমি যে ক্যামেরা সহ তাদের সামনে যাব, তার আগেই তারা নাই। কেন এটা হলো? কেন? এনকাউন্টারে মারা গেছে, অথবা আমি বললাম যে র্যাবের সাথে এনকাউন্টারে মারা গেছে, অথবা অভ্যন্তরীণ মারা গেছে। মোতালেব মারা গেছে, জুলফিকার মারা গেছে, আর 3 জন, 4 জনের মধ্যে 3 জন। শহীদুলও মারা গেছে। ধরেন যারা নেতৃত্বে ছিল, মোতালেব, শহীদুল, জুলফিকার, এই 3 জন মারা গেছে। 3 জন, মানে আরো অনেক মারা গেছে। আমি বলছি যাদের সাথে আমার কথা চলতেছিল, ফোনে যাদের আমার সাথে যোগাযোগ, ফোন নাম্বারটা কোথায় পেলেন? পাওয়া যায়, ওটা তো ওখানে একটা ওপেন সিক্রেট, ওপেন ব্যাপার ছিল। এটা ওপেন ব্যাপার ছিল। ফার্স্ট প্রথমে আপনার কথা হলো 4 জনের সঙ্গে, 3 জন মারা গেছে। প্রথমে ধরেন মোতালেবের সাথে কথা হলো, মোতালেবের পরে হচ্ছে আপনার রাজুর সাথে কথা হচ্ছে, তারপর রাজু, জুলফিকার, শহীদুল। ঠিক আছে, শহীদুলের সাথে একটু পরে, মানে রাজু যখন ও নিরুদ্দেশ হলো, ও দল ছেড়ে পালায় চলে গেল, তখন শহীদুল ছিল ওই দলের নেতা। ঠিক আছে, তো কাজে আমি বলছি যে আমার প্রথম যে 4টা বড় দস্যু দল, ছোটগুলো বাদ দিলাম, আমি বড় যে দস্যু দলগুলোর নেতাগুলো ছিল, তাদের 4 জনের মধ্যে 3 জনে কিন্তু ক্রসফায়ারে মারা গেছে। আমরা রাজুর সাথে আমার যোগাযোগ হয়, রাজুর সাথে আমার প্রথম দেখা হয়, এবং একটা পর্যায়ে রাজু বুঝছে যে সে এখানে চালাতে পারবে না, সে কিন্তু পালায়, মানে দেশান্তরী হয়ে গেছিল। প্রথম দেখা হয় রাজুর সঙ্গে, রাজুর সাথে দেখা হয়। রাজু কিন্তু সারেন্ডার করেনি না, সে পালায় চলে গেছে। প্রথম যখন দেখা হয়েছিল, এই দেখার যে অনুভূতিটা কি? আপনি আপনার জীবনে রিস্ক ছিল, এটা কি, কতখানি ঝুঁকি নিয়ে গেছিলেন? ঝুঁকি তো পুরোটাই 100তে 100 ঝুঁকি। আমি জানি না, আপনি জঙ্গলের ভিতরে ঢুকে গেছিলেন? আমি ঢুকিনি, আমাকে ওরা নিয়ে গেছে, অনেক খুলনা থেকে নিয়ে গেছে। খুলনা থেকে নিয়ে গেছে? খুলনা যে ঘাট আছে, রূপসা ঘাট, ওখান থেকে আমাকে ওরা ট্রলারে করে, ওদের একজন স্পাই, সোর্স বলতে একজন ছোট মাছ ব্যবসায়ী, সে তার ট্রলারটা নিয়ে আসলো, ট্রেনে উঠলাম, সে সৌদা নিয়ে সারা রাত আমরা ট্রাভেল করলাম, মানে নৌপথে। এরপরে সুন্দরবন ঢুকলাম। আমার কাছে মনে আছে যে আমরা রূপসা থেকে গিয়ে ঢাকি নদী একটা আছে, যেটা হচ্ছে ঢাকি নদী গিয়ে আমরা কালাবগি একটা জায়গা আছে, নদিয়ান কালাবগি, মানে শান্তা নামের একটা জায়গা আছে, গড়িখালি শান্তা, ওইখান থেকে ওইখানে গিয়ে বাজার সদা নিল তারা, মানে কিছু খাবার টাবার নিয়ে তারপরে সোজা শিবসা নদী দিয়ে ঢুকে পড়লো। এরপর আর চিনতে পারিনি কোথায় কি, অন্ধকার রাত। তবে যেভাবে নিয়ে যায় না, আমরা গল্প শুনি যে সাংবাদিকদের চোখ বেঁধে এই করে সেই করে, এরকম না, খোলামেলা আর কি। আচ্ছা, আপনার তখন কি কোনো ভয় হচ্ছিল যে ফিরে আসবো কিনা? মনের মধ্যে তো একটা দুশ্চিন্তা ছিলই। আপনার ক্যামেরা পার্সন? হ্যাঁ, নামটা আমার ক্যামেরায় ছিলেন তখন এটিএন নিউজের সোহেল রানা, বড় সোহেল নামে পরিচিত। আর যুগান্তর, যমুনা টিভির? না, আমি ছিলাম, আমি তখন তো এটিএন নিউজে কাজ করি। আচ্ছা, ওই প্রথম সোহেল রানা, বড় সোহেল রানা, সে ছিল আমার সাথে। এবং ওই সময় আসলে হয়েছে কি যে
আমি যখন রিপোর্টার, আমি তো টিম লিডার, আমাকে তো ওই ভরসা। হ্যাঁ হ্যাঁ, সোহেলরা নাকি যেতে রাজি হয়েছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আমার সাথে অনেকে যেতে রাজি হয়। প্রথম প্রথম যখন দেখা হলো আপনার সাথে, রাজুর কথা হলো, সেটা কোথায়? জঙ্গলের ভিতরে? বনের ভিতরে, সুন্দরবনের ভিতরে। ওই জায়গাটার নাম আমি পরে জেনেছি, সেটা হচ্ছে মোহাম্মদ আলীর দোয়া নামের জায়গাটার নাম। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এটা হচ্ছে শিবসা আর পশুর নদীর মাঝামাঝি এই জঙ্গলের একটা জায়গাতে। ওরা রাতে ঘুমাতো কোথায়? আর কি ওদের ঘুম চলাফেরা সব হচ্ছে ভাসমান, সমান? সবই ভাসমান। কোনো না না সাউন্ডই নাই, কিছুই নাই, না না, খাওয়া দাওয়া? স্থায়ী কোনো কিছু করতো না। হ্যাঁ, দস্যুরা কেন সারেন্ডার করছে জানেন? ওইটা ওদের খুব কষ্টের একটা লাইফ জীবন। না, না না, একদমই না। শান্তির আর লাইফ একটা না। কথা হচ্ছে যে তারা যে রোজগারটা করতেছে, এই যে সাগর থেকে জেলে ধরে নিয়ে আসে, টাকা। অপহরণ, চাঁদাবাজি, ক্যাশ টাকা তো তার হাতে নাই। ক্যাশ টাকা আপনি আমি আমাদের মতো 12 ভূতে খাইতো। আহা, বুঝতে পারছেন? টাকাগুলো কি হলো, ধরেন আপনি হচ্ছেন টাকা দিবেন, দস্যুরা আছে জঙ্গলে, আমি হলাম দালাল। দস্যুদের পক্ষে, টাকাটা আমার কাছে জমা দিবেন। ঠিক আছে, 1 কোটি 2 কোটি 3 কোটি 5 কোটি 50 লাখ হোয়াটএভার, টাকাটা নিয়ে আমি তো আল্লাহ আল্লাহ করি যে ও যেন মরে যায়। ঠিক আছে, কারণ এতগুলো টাকা আমার কাছে। মোস্টলি হচ্ছে যে বললাম যে এই টাকাগুলো তারা উপভোগ করতে পারতো না। ঠিক আছে, এই টাকাগুলো তারা উপভোগ তো করতে পারতো এমনি না। আপনার কাছে কতজন সাক্ষাৎকার দিয়েছে? আর সাক্ষাৎকার অসংখ্য, আমি হিসাব করতে পারবো না, তবে শেষ পর্যন্ত 328 জন দস্যু আত্মসমর্পণ করেছে। আপনার এই সাকসেস? হ্যাঁ। সুন্দরবন নিয়ে আপনার সর্বশেষ কাজ কি ছিল? আমার কাজ আসলে ফলো আপ। ফলো এখনো কি আছে সুন্দরবন? আমি ফলো আপ করতেছি এখনো কি দস্যু আছে? হ্যাঁ, না দস্যু নাই, আমি বলছি যে যারা সারেন্ডার করলো, এটা তো ধরেন আমরা অনেকে অনেক কথা বলছি, কিন্তু এদেরকে আমি পরে সবাইকে অলমোস্ট হাতে ধরে নিয়ে আসছি। তো কাজে আমার হাতটা ধরে তারা আসছে। এটা নিয়ে হয়তো বাংলাদেশে খুব বেশি কাজ হচ্ছে না, হবে না। তারা কি ভালো আছে? হ্যাঁ, তারা ভালো আছে বলতে কি, তারা সুপথে আছে, এটা হচ্ছে ভালো সবচেয়ে বড় আছে, কথা। আচ্ছা, আচ্ছা। ভালো থাকা সম্ভব সাধারণ না। ক্ষমা করে দিচ্ছে সরকার? সরকার সাধারণ ক্ষমা ঠিক না, এটা যখন আমরা সারেন্ডার করাই তখন এটা ইট ওয়াজ এ সারেন্ডার উইদাউট কন্ডিশন, কোনো রকমের নিঃশর্ত আত্মসমর্পণ। তুমি নর্মাল একজন সাধারণ মানুষ যেভাবে সারেন্ডার করে অপরাধী, ওইভাবেই। শুধু কি শর্ত একটাই, ভাই তোমাকে কেউ মারবে না, মেরে ফেলবে না, অথবা তুমি নিরাপদ থাকবে। নিরাপদ। ঠিক আছে, এটাই। তো এই জায়গা থেকে কিন্তু সবাই আসছে। আর সরকার যে সিদ্ধান্ত, এটা পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু ওনার সিদ্ধান্ত এটা, যে এরা যদি মামলায় হাজিরা দিতে থাকে, এরা তারা আবার তাদের ফিরতে হবে। আত্মসমর্পণ করবে না। তো কাজে যেগুলো মানে হত্যা এবং ধর্ষণ ছাড়া আর সব বাকি মামলাগুলো সরকার প্রত্যাহার করেছে। কাজে ওরা ওদের জীবনের পার্থক্যটা আপনার বুঝেছে। বিশাল ক্রেডিট। হ্যাঁ হ্যাঁ, ক্রেডিট। এই মানুষগুলো আপনার মাধ্যমে তারা একটা ভালো জীবন। আমি আসলে কিন্তু আমার টার্গেট এই মানুষগুলো ছিল না, আমার টার্গেট হচ্ছে এই 300-500 মানুষের জন্য 30-40 লক্ষ মানুষ জিম্মি ভুক্ত, জিম্মি ছিল। তো চাঁদাবাজি বন্ধ হয়েছে তো অনেকখানি, মুক্তিপণ চাঁদাবাজি না না, এটা জিরো হয়ে গেছে, জিরো। আচ্ছা, আমি বলি, অনেকে এটাকে করতে চান না। ধরেন আপনি তো অনেক দিন ধরে সাংবাদিকতা করেন, এই ঢাকাতে মনে করেন যে আন্ডারওয়ার্ল্ড ছিল এক সময়। হ্যাঁ, এই নাম, ওই নাম, সেই নাম, বিভিন্ন রকমের অমুক স্টার তমুক স্টার বাহিনী একটা সময় ছিল না? এখন কি সেই বাস্তবতা আছে এরকম টেরর বাহিনী গড়ে তোলা? সুন্দরবনও একই ঘটনা, কারণ ওইটার কোমর থেকে ভেঙে গেছে। সুন্দরবনের যে সাইকেলটা, চক্রটা, দস্যুতার যে অপরাধের যে চক্রটা, সেটা কিন্তু কোমর থেকে ভেঙে গেছে। তো কাজে ওইখানে আবার ওরকম একটা পরিবেশ ফিরে আনা সহজ না। এবং যারা অভিজ্ঞ দস্যু ছিল, এরা সবাই সারেন্ডার করে ঘরে ঢুকে গেছে, এরা আর ওই পথে যাচ্ছে না। মহসিন ভাই, আপনার শেষ প্রশ্ন, জি, ইন ফিউচারে আপনার আর কি ধরনের নতুন কাজ করার আপনার প্ল্যান আছে? ইন ফিউচার বলতে কি, আমি আসলে আমার পুরনো কাজের জায়গা হচ্ছে মিয়ানমার, বাংলাদেশ মিয়ানমার সীমান্ত। ঠিক আছে, আমি বললাম না, আমি অভিন্ন নদী নিয়ে কাজ করেছি, বাংলাদেশ ভারত সীমান্তের নানা ইস্যু নিয়ে কাজ করেছি, ছিটমহল নিয়ে কাজ করেছি। আমার এই সব কিছুর বাইরে আমার একটা কাজের জায়গা অনেক আগে থেকে, 2002-03 সাল থেকে আমি আমাদের মিয়ানমার সীমান্তে যাওয়া আসা করি। এবং সাংবাদিকতা করতে গেলে আমি যদি পত্রিকায় হতাম, অনেক কিছু লিখতে পারতাম। টেলিভিশনে এত সুযোগ নাই বা সুযোগ কম, কিন্তু আমি নিজেকে তৈরি করেছি। আমার কাছে আমি অনেক আগে থেকেই জানি যে এই সীমান্তটা টেকনাফ আমাদের একটা উপজেলা মাত্র না, নাইক্ষ্যংছড়ি এটাকে শুধু যদি আমি আমাদের উপজেলা মনে করি, তাহলে আমরা ভুল হবে, এবং এটার খেসারত আমাদের দিতে হবে, এবং আমরা সেই খেসারত দিচ্ছি। আমাদের সরকারের, রাষ্ট্রের যেই সিস্টেম, এটাকে মোকাবেলা করার জন্য রেডি হচ্ছে এখন ধীরে ধীরে। আইন শৃঙ্খলা বাহিনী রেডি না, এবং আমরা নিউজ রুমগুলোও রেডি না। আমি যখনই বলতে গেছি, অনেক আগের কথা, যে টেকনাফে যাব, ওখানে উপজেলায় যে মানে ওইখানে এত কী কাজ, কক্সবাজার প্রতিনিধি করবে না। কিন্তু এইটা যে একটা ট্রান্সন্যাশনাল ইস্যুতে পরিণত হচ্ছে, এটা যে একটা আন্তর্জাতিক সমস্যার কারণ হবে, এখানে যে ট্রান্সন্যাশনাল অপরাধ বাদ দেন, আপনি যদি ভূ রাজনৈতিক হিসাব করেন,
যদি মনে করেন যে এখানে যদি একটা 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 বাফার স্টেট কেউ করে ফেলে, তাহলে কি হবে? আমরা তো সবচেয়ে বেশি চিন্তা করি সার্বভৌমত্ব নিয়ে। যার ইঙ্গিত মাননীয় কিন্তু প্রধানমন্ত্রী হ্যাঁ, উনি তো দিয়েছেন। সরাসরি বলছেন। আর এটা আমি অনেক আগে থেকে জানি, এটা আমি অনেক আগে থেকে জানি যেখানে এরকম একটা প্রক্রিয়া চলতেছে। তো কাজে আমি বলছি যে এটা একটা উপজেলা হিসেবে আমি চিন্তা করি, অথচ এটা হচ্ছে 2টা দেশের সীমান্ত, 3টা দেশের সীমান্ত। এটার এক পাশে আছে চায়না, এক পাশে আছে ভারত, মিয়ানমার একটা অস্থির একটা দেশ, বিশাল জায়গা, সাথে একটা সাগর আছে, এবং এখানে আনটাচ রিসোর্স আছে, তেল, গ্যাস, সোনা দানা ইত্যাদি ইত্যাদি। এই জায়গার প্রতি মানুষের লোভ থাকবে। আর একটা জিনিস যদি বলেন আপনি ভূ রাজনৈতিক সামরিক নিয়ন্ত্রণের ব্যাপারে আসেন, সেই জায়গাতেও এটা বিগ ইস্যু, এটা একটা বিগ ইস্যু। পশ্চিমাদের এখানে কোনো নিয়ন্ত্রণ নাই। তো কাজে আমি মনে করি যে, মনে করতাম আগে থেকেই, এবং আমি খোঁজ খবর নিই, আমি পড়াশোনা করি, এইখানে যে এই যে রোহিঙ্গাদের, এটা একটা উপসর্গ। মানে আপনার ক্যান্সার হবে বা হয়েছে, ওটা জ্বর হয়েছে আপনার, এটা একটা উপসর্গ মাত্র, ঠিক আছে? ঘটনা হচ্ছে যে এই পরিষ্কার করতে হবে। এখানে একটা, আমার ধারণা যে এখানে ভবিষ্যতে জাতিসংঘের শান্তিরক্ষী মিশন আসবে, ঠিক আছে? তো কাজেই ওই জায়গায় যদি যায়, আমাদের সেই প্রস্তুতিটা তো নিতে হবে। তো আমি সাংবাদিক হিসেবে আমার কি করার আছে? আমার হচ্ছে যে আমি আমার সোর্সগুলো নার্চার করা, জানা এবং কাজ করা প্রতিনিয়ত। আমি এই যে সবশেষ আমার কাজটা হচ্ছিল কিন্তু রাখাইনের ভিতরে গিয়ে আমি একটা কাজ করে এসেছিলাম। আরএসও নামের একটা সশস্ত্র বিদ্রোহী সংগঠন, তাদের একটা ছোট্ট ডেরায় গিয়েছিলাম। সামনে সুযোগ পেলে আমি হয়তো আরও, এখন পিক টাইম, এখন রাখাইনের ভিতরে কিন্তু অনেক পরিবর্তন আসতেছে, এবং আপনারা জানেন যে বিদ্রোহী গ্রুপগুলো এখন অনেক বেশি শক্তিশালী। তো কাজে সেই জায়গাটা নিয়ে আমি আমার কাজ, আমি যেখানেই থাকি, যমুনায় থাকি বা অন্য কোনো প্রতিষ্ঠানে থাকি, অথবা আমি যদি ইন্ডিভিজুয়াল থাকি, আমি ওই জায়গা নিয়ে আমার কাজগুলো চালিয়ে যাব। কারণ হচ্ছে যে 100 বছর পরেও এই সীমান্তে কাজ করার মতো পরিবেশ থাকবে, এবং আমাদের কাজ করতে হবে। তো সেই প্রস্তুতি আমি নিয়ে রেখেছি। আমি বলছি যে গ্রামগঞ্জ, নদী, আমাদের গ্রামের মানুষ, আমাদের যারা, মানে আমি বলছি যে আলোর বাইরে থাকা যে মানুষগুলো, সেই মানুষগুলোকে নিয়ে কাজ করা, সেটা অব্যাহত থাকবে। সুন্দরবন নিয়ে আমার কাজের যে ধারাবাহিকতা, সেটিও অব্যাহত থাকবে। একই সঙ্গে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত, এটা হবে আমার সামনের দিনের প্রধান কাজ আর কি। মহসিন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি মূল্যবান সময় থেকে আমাদের সময় দিয়েছেন। বিএম জাহাঙ্গীর নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ জাহাঙ্গীর ভাই, অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।